প্রচলিত আছে পুরুলিয়া দ্য বেস্ট কেপ্ট সিক্রেট অফ বেঙ্গল, অর্থাৎ বাংলায় লুকিয়ে থাকা এক খাজানা। যে এখানে এসেছে সেই অনুধাবন করেছে এর সত্যতা। কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, তৈরি করে একগুচ্ছ স্মৃতি। আর সেই স্মৃতির খোঁজে একদল বাইকারকে সঙ্গে নিয়ে আমি ছুটে চললাম। তাহলে চলুন শুরু করি আমাদের সেই অ্যাডভেঞ্চারের গল্প। আমাদের পুরুলিয়া অযোধ্যা রাইড যে তোমাদের সঙ্গে বলেছিলাম 14 আগস্ট, সেটা 14 আগস্ট শুরু হয়ে গেছে। আমাদের সব রাইডাররা সামনে চলে গেছে, আমাকে ফোন করে ডাকলো যে তাড়াতাড়ি চলে আসুন। এখনও গ্লাভস টাভসগুলো সকালবেলা কিছু পরিনি, পরের দিকে পরে নেব। গ্রুপের মেম্বাররা সব সামনে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমরা এগোতে থাকি আর তোমরা সঙ্গে থাকো। এই রাইডটা কিন্তু এবার বেশ মজাদার হতে চলেছে। দ্য মিনিলিকা রাইডিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত প্রথম ফান মোটর রাইড, ফ্রিডম ফান মোটর রাইড পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের যে রাইডটা শুরু হয়েছে, এই মুহূর্তে আমি লিড করছি। আমার পিছনে পরপর 4টে বাইক আছে এবং সামনে মা ফ্লাইওভারের নিচে একটা বাইক অপেক্ষা করছে। আমরা এই 5টা বাইককে নিয়ে আমরা সোজা চলে যাব। কোন রোড ধরে যাব, কীভাবে যাব, সব কিছু তথ্য তোমাদেরকে দেব। তবে সূর্যটা একটু তো উঠতে হবে। এই মুহূর্তে পুরোটাই মানে অন্ধকার হয়ে আছে। তবে কলকাতা শহর সেইভাবে অন্ধকার নেই। এখন টাইম হয়েছে 4:18। এই কাক ভরে আমরা বার হয়ে গেছি। 3টের দিকে বাড়ানোর কথা ছিল, বাট বাড়াতে 3:20-25 বেজে যায়। অনেক কিছু জিনিস নেওয়ার ছিল, সেই মুহূর্তে ভুলে গেছি। মানে এই রাইডটাকে অতটার মানে কাছাকাছি তো, যে আগে থেকে সব লিস্ট করে যে গোছাতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না। কালকে খেয়ে দিয়ে উঠে 10:30-11টার দিকে ব্যাগ গোছাতে লেগেছি। ব্যাগট্যাগ আমাদের ল্যাগেজটাকে সেট করতে মোটামুটি 12:30 একটা বেজে গেছে। তারপরে ঘুমিয়েছি, 2টোই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 2টোর সময় উঠে তারপরে আস্তে আস্তে রেডি হয়ে বার হয়ে এসেছি। আমাদের প্রথমে যে টিফিন আওয়ার কমপ্লিট। এবার আমরা ডাইরেক্ট ডেবরা টোল প্লাজা ওখানে গিয়ে দাঁড়াবো। মোটামুটি রাইডটা কিন্তু খুব স্মুথ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা গ্রুপ রাইড আমার প্রথম, সেজন্যই কিছু কিছু মোটরব্লগিং ক্ষেত্রে কিছু কিছু আমার সমস্যা হচ্ছে মিন্স হ্যাঁ, এটা 2-4টে ট্যুর করার পরে ঠিক লাইনে চলে আসবে, কোনো অসুবিধা নেই। তোমাদের যে হারে তথ্যগুলো দিই সে হারে তথ্যটা আমি দিতে পারছি না। তবে এটুকু তথ্য দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। এখন কোলাঘাট আমাদের ক্যানিং থেকে কোলাঘাটের দূরত্ব ছিল ওই 160 কিলোমিটার মতন, মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। তা আমাদের বার হয়েছিলাম 3টের দিকে, 3:15-20-তে। 2-3 বার রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন অলরেডি 6:19 বাজে। তবে মোটামুটি বেশ স্মুথলি রাইডটা চলছে। যে রোড দিয়ে আমরা এই রাইডটা করছি, রোডটা বলে দিই তোমাদের। এখন আছি NH-16, মানে কলকাতা চেন্নাই হাইওয়ে। NH-16 থেকে আমরা খড়গপুর হয়ে আমরা রাইট সাইড নিয়ে চলে যাব NH-49 থেকে। তারপরে আমরা 49 ধরে বাহারাগড়া অব্দি যাবো। বাহারাগড়া থেকে আমরা ধরে নেবো ঘাটশিলা, মানে ঘাটশিলা রাঁচি ওই রাস্তাটা। এবার ঘাটশিলা থেকে একটু সামনে গিয়ে ওখান থেকে আমরা দুয়ারশিনি বড়বাজার, মানবাজার, বলরামপুর ওই রুট ধরে আমরা চলে যাব সোজা, মানে বান্দোয়ানটান হয়ে আমরা চলে যাব পুরুলিয়া। আমাদের গাড়ির রাইডার চেঞ্জ হলো, মানে পল্লব ভাই একটু আস্তে টানছে, মানে একটু প্রথম, মানে অ্যাকচুয়ালি হাইওয়েতেও প্রথম। মানে 3 বছর গাড়ি কিনেছে, 3 বছরে মাত্র চলেছে 3 থেকে 3.5 হাজার কিলোমিটার। ওই জন্য সানিদাকে পল্লবের গাড়ি চালানোর জন্য দিয়ে দিয়েছি। এবার গাড়িটা কিন্তু টানা হবে, কারণ প্রথম জানি যদি হাইওয়েতে না টেনে রাখতে পারি
তাহলে একটু প্রবলেম হবে। আর এমনি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সানিদের গাড়িতে যে প্লেয়ান ছিল সে সানিদের গাড়িটা চালাচ্ছে। সামনে আছে এলাউদ্দিন বাবু, তার ক্লাসিক 350, তার গাড়িটা দারুণ লাগছে কিন্তু যেভাবে সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, টপ বক্স পেনিয়াস থেকে শুরু করে যা যা সাজিয়েছে গাড়িটা দারুণ মানিয়েছে। আমার গাড়িটা একটা টপ বক্সের মিস করছে, ঠিক আছে, হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যেই টপ বক্সের ব্যবস্থা করে ফেলবো। এই রাইডটা করে এসেই টপ বক্সের ব্যবস্থা হবে। আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। কোলাঘাট পার হয়ে আমরা ডেবরা যাব, ডেবরা টোল প্লাজা, সেখানে আমরা হোল্ড করব। এবার এক টানে আমরা চলে আসলাম কোলাঘাট ব্রিজ। এখানে আমাদের বাইকাররা এসে অলরেডি দাঁড়িয়ে গেছে। রাইড স্মুথলি চলছে, বাট বৃষ্টি যদি চলে আসে তাহলে কিন্তু ঘেঁটে ঘা হয়ে যাবে। এই লেফট সাইডে চলে যাচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর, হলদিয়া। আমরা নিয়ে নেবো সোজা রাস্তা। আপাতত এখান থেকে কোলাঘাট তো পার হয়ে গেছি। মোটামুটি খড়গপুর অবধি আমরা NH 16 ধরে চলবো। তারপরে আমরা ধরবো NH 49। তবে বেশ ইন্টারেস্টিং বিষয় কিন্তু আমার সঙ্গে ঘটছে। আমি যখন এর আগে SP 125 কিনেছিলাম তখনও প্রথম রাইড ছিল আমার, এবং ইউটিউবে প্রথম ভিডিও ছিল কলকাতা টু অযোধ্যা পাহাড়। সেটা ডিসেম্বর মাসে ছিল। প্রথম গাড়ি নিয়ে অযোধ্যা পাহাড় ছিল। দ্বিতীয় গাড়ি যখন কিনলাম সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এরপরে যদি গাড়ি অ্যাড হয় সেটাকেও অযোধ্যা পাহাড় দিয়ে শুরু করব। আর গাড়িটা সত্যি বলছি, আমি এর আগে সিটির মতো রাইড করেছি, হাইওয়েতে করিনি। হাইওয়েতে প্রথম রাইড করছি, সেই লেভেলের স্মুথ। মানে আমি যে 200 সেগমেন্টের গাড়ি চালাচ্ছি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে 300-400 সেগমেন্টের গাড়ি চালাচ্ছি আমি। শুধু পাহাড়ে পরীক্ষা হতে বাকি আছে। পাহাড়ে পরীক্ষাটা পাস করলেই কিন্তু গাড়িটা সব দিক দিয়ে পাস হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি পাহাড়ের পরীক্ষায় পাস করাবো গাড়িটাকে। খড়গপুরে ঢোকার আগে সেই টানটায় চলে এসেছি। এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট সাইডে। ধরে নিলাম NH 49, আর NH 49 ধরে চলবো বাহারাগড়া পর্যন্ত। বাহারাগড়া থেকে আমরা ধরবো NH 18। আমাদের রাইডাররা কিন্তু বেশ পিক আপে আছে। মানে অ্যাকচুয়ালি যেগুলো 125cc গাড়ি, আমাদের দুটো 125cc গাড়ি আছে। একটা হচ্ছে হোন্ডা SP 125 আর একটা TVS রাইডার 125। কিন্তু সেই দুটো গাড়ির জন্য পাওয়ার বেশি। তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে আগে। এখন আমাদের এখানে ফটো সেশন চলছে। প্রথমে আছে ইলাউদ্দিন বাবুর এখানে ক্লাসিক 350, আর তারপরে আছে আমার গাড়ি NX 200। তারপরে আছে পল্লববাবুর আছে এটা কি হোন্ডা CB। আর এখানে আমাদের সানিবাবু আছে, তিনি ড্রোন উড়াতে ব্যস্ত। সানিবাবুর গাড়ি হচ্ছে হোন্ডা SP 125। আর এখানে সবশেষ গাড়ি TVS রাইডার 125। টোটাল আমাদের 5টা বাইক এবং 9 জন মেম্বারকে নিয়ে আমরা যাচ্ছি এখন অযোধ্যার দিকে।
আছি এখন লোধাশিলি ফরেস্টের মধ্যে। লোধাশিলি ফরেস্ট হয়ে আমরা এবার আস্তে আস্তে এখান থেকে করবো, এবং সবার জন্য এখন ফটো সেশন চলছে, আমাদের ফটো সেশন, ড্রোন সেশন সবগুলো চলছে। এই 222 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর একটা ধাবায় খাওয়ার জন্য দাঁড়ানোর দরকার ছিল। ও স্যার, এটা ঢুকি নাকি? হ্যাঁ, ঢুকে যাই। এখন সুনীল ধাবা, এই ধাবাতে ঢুকছে। এখন বাজে 10টা 7। আমাদের টিফিনগুলো সারতে হবে। নামো। বাহারাগোড়া থেকে মাত্র 5 কিলোমিটার সামনে একটা হোটেলে এসেছি, আর এখানে আমাদের মেনু আছে রুটি তড়কা। আর এখান থেকে এই টিফিনটা করার পরে আমরা এখান থেকে রাইড শুরু করব। 10:30টায় ব্রেকফাস্ট করছি, তারপরে ওখানে গিয়ে লাঞ্চ হবে। এখন মোটামুটি এখানে টিফিনটা করে নিই, করে নেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পরে আমাদের ওখানে প্রায় 1 ঘন্টার মতন টাইম কাটালাম। 10টা 10-15 থেকে ঢুকেছি, এখন বাজে 11টা 11। আর টোটাল বাড়ি থেকে বাইক চালানো হয়েছে 227 কিলোমিটার। আর আমি অলরেডি হোটেলের লোকেশন দিয়ে দিয়েছি। এখান থেকে আমাদের হোটেল বাকি আছে, যে রিসর্টটা সেটা হচ্ছে 148 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট লাগবে। আর সামনে আসবে বাহারাগোড়া থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব, কারণ এটা NH 49। আমরা NH 49 ছেড়ে NH 18 ধরে নেব, দিয়ে চলবো ঘাটশিলা থেকে সামনে গিয়েই আমরা আবার রাইট সাইড নিয়ে নেব। অ্যাকচুয়ালি ওখান থেকে দুয়ারসিনি ফরেস্ট হয়ে বান্দোয়ান, বলরামপুর হয়ে আমরা চলে যাব আমাদের রিসর্টে। মাঝখানে এখন যে আমরা ঝাড়খণ্ডের মধ্যে আছি, মাঝখানে আবার কিছুটা ওয়েস্ট বেঙ্গল পড়বে, ওয়েস্ট বেঙ্গল পড়ার পরে আবার কিছুটা ঝাড়খণ্ড পড়বে, ঝাড়খণ্ড পড়ার পরে তারপরে আবার ওয়েস্ট বেঙ্গল পড়বে। এই যে সাইড রাস্তা দেখছো, এটা হচ্ছে মুম্বাই হাইওয়ে। এ রাস্তা চলে গেছে মুম্বাই হয়ে, মানে সামনে কেওনঝড় হয়ে, মানে সিমলিপাল কেওনঝড় হয়ে চলে গেছে মুম্বাইয়ে। আর আমরা ধরে নিয়েছি ঝাড়খণ্ডের রাঁচির রাস্তা। এই রাস্তায় অলরেডি বাইক রাইড করেছি আমরা, যখন কেওনঝড় রাইড করেছিলাম তোমরা দেখেছো আমার ইউটিউব চ্যানেলে। আর রাঁচি ট্যুর যখন করেছিলাম সেবার এই রাস্তায় গিয়েছিলাম আমরা। কেওনঝড়ের রাস্তা অর্থাৎ মুম্বাই রাস্তা ছেড়ে দিয়ে এবার টাটা জামশেদপুরের রাস্তা ধরে নিলাম। আর এখান থেকে ঘাটশিলার দূরত্ব 47 কিলোমিটার। টাইম লাগবে অ্যাজ পার গুগল ম্যাপস দেখাচ্ছে যে 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে। দেখা যাক। পুরোপুরি আমরা এবার যে খাওয়ার পরে টার্গেট নিয়েছি, পুরো ঘাটশিলায় গিয়েই আমরা দাঁড়াবো, 1 ঘন্টা 10 মিনিট কন্টিনিউয়াসলি বাইকটা টানবো। পুরুলিয়া অযোধ্যা পাহাড় সার্কিটে ঘোরার জন্য অনেকগুলো রাস্তা আছে। কলকাতা থেকে যারা আসছো তাদের মোটামুটি 3টে রাস্তা হয়, 3টে থেকে ডিভাইডার হয়ে আরও অনেক রাস্তা বার হয়ে গেছে। এক রাস্তা খড়গপুর হয়ে ঘাটশিলা হয়ে যাওয়া যায়, আবার খড়গপুর থেকে পার হয়ে ঝাড়গ্রাম হয়ে যাওয়া যায়। আবার যারা বর্ধমান রুট ধরে যাওয়া যায়, বর্ধমান দিয়ে আসানসোল হয়ে বাঁকুড়া হয়ে ঢোকা যায়। আবার আরেকটা আছে আরামবাগ দিয়ে যাওয়া যায়, যেটা জয়পুর ফরেস্ট হয়ে। এর আমরা এই পথ নিলাম কেন, এই প্রশ্ন হতেই পারে, কারণ এই পথটা সবথেকে লং পথ, সবথেকে বেশি রাস্তা কিন্তু এই পথটাই। এবার এই পথটা নেওয়ার কারণ হচ্ছে পুরোটাই মানে ঘাটশিলা থেকে আমরা গিলোডি বলে জায়গাটা যাব, যে সেই জায়গাটা পুরোটাই NH এবং সব 4 লেন, কোথাও 6 লেনের রাস্তা। মানে বেস্ট রাস্তা কিন্তু এইটা, একটু বেশি কিলোমিটার হয়েছে, বাট গিয়ে মজা আছে। তোমরা এমনি দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো সামনে পুরো ফাঁকা আছে, কোথাও কেউ নেই, গাড়ির সংখ্যাও যথেষ্ট কম। কিন্তু বর্ধমানের রুটটা অনেকটাই গাড়ির রাস্তা, গাড়ির জ্যাম থাকে। আর যারা জয়পুর ফরেস্ট হয়ে জানো তো রাস্তাটা সরু রাস্তা, খুব চওড়া রাস্তা নয়। কিন্তু আমরা যাচ্ছি এই পথে, কিন্তু এই পথে আমরা ফিরবো না। একটা কারণ, যে পথে আমি রাইডারদেরকে নিয়ে যাচ্ছি
যারা প্রথমে এসছে তাদেরকে বেশিরভাগ আমি একাই এই রাস্তায় আমি এর আগে চালিয়েছি, বাদবাকি আমাদের সঙ্গে যে অন্যান্য রাইডার আছে তারা কেউ এই রাস্তায় আসেনি। এই রাস্তাটাও যেমন দেখা হবে, আসার সময় আমরা অন্য পথ দিয়ে আসবো। আমরা আসার সময় যেটুকু ঠিক করে আছে এখনও পর্যন্ত আমাদের ফিক্সড হয়ে আছে, সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট হয়ে। এবার যদি ইনকেস কোনো কিছু ঘটে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বর্ধমান হয়ে, মানে এই রাস্তা দিয়ে আর ফিরছি না ভাই, জয়পুর নেই বর্ধমানে ফিরছি। আর এই রাস্তাটা যথেষ্ট ভালো, ছোট ছোট ওই 1-2 জায়গায় মানে সেটা মানে ধরার মধ্যে পড়ে না, পটল আছে, বাদবাকি রাস্তা কিন্তু দারুণ। আর এক জায়গায় যে আমি ড্রাইভারশন পেয়েছিলাম, আর কোথাও কিন্তু পাইনি। ঘাটশিলা আসতে আর বেশি বাকি নেই, আর মাত্র 22 কিলোমিটার বাকি আছে ঘাটশিলা আসতে। তবে আমি বলবো যারা অযোধ্যা পাহাড় সার্কিটে ঘুরতে আসবে, তারা আসার সময় জয়পুর হয়ে যদি আসো, তাহলে বাড়ি ফেরার সময় নিশ্চয়ই এই পথ দিয়ে ফিরবে, সেটা কিন্তু বেশ মজা পাবে রাস্তাটায়। বা যদি এই পথ দিয়ে তোমরা আসো, তাহলে ওই পথ দিয়ে ফিরবে। এ পথ দিয়ে আসার আরও একটা কারণ হচ্ছে আজকে বৃষ্টির আশঙ্কা আছে। বৃষ্টি হচ্ছে না বলছি না, বৃষ্টি হচ্ছে, বাট আমাদের কপালটাই এতটাই ভালো যে বৃষ্টি আগে হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি, গিয়ে দেখছি রাস্তা ভিজে, রাস্তায় জল জমে আছে, বাট আমরা এখনও বৃষ্টির মধ্যে পড়িনি। মানে বুঝতে পারছি আমরা কতটা লাকি। আর আমার পিছনে একজন অলরেডি তার যে কাজ সে কাজ করতে শুরু করে দিয়েছে, মানে একটু পেটে খাবার পড়েছে তো এখন ওই ঘুমাচ্ছে বসে বসে, ঘুমিয়ে আমার টুকটুক করে আমার হেলমেটে ধাক্কা মারছে। এবার আমার একটু ভয়ও লাগছে এই নিয়ে। আগের গাড়ির চাকা সরু ছিল, ঘুমালে দুললে অতটা প্রবলেম হতো, কিন্তু এই গাড়িতে ওই প্রবলেম হবে না। কিন্তু যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমার পিছনে স্যাডেল ক্যারিয়ার উপরে কোনো ব্যাগ বা কিছুই নেই, পুরো ফাঁকা। এবার গাড়ি যদি হঠাৎ করে আমি টান দিই, ও পেছন দিকে পড়ে যায় কি না সেই অবস্থা এখন আমার, সেটা নিয়েই চিন্তা হচ্ছে। এখন হয়তো সাইয়ারার মতন আমাকে জামা দিয়ে বেঁধে নিতে হবে, রাইডিং জ্যাকেটটা খুলে ওকে বেঁধে নিতে হবে। স্বাভাবিক ব্যাপার। এমনি যারা আমরা হয়তো ওই মোটর ব্লগিং করি, তোমাদের সঙ্গে বকবক করছি, আমাদের ঘুমটা অতটা পাই না, যেই ঘুম পাই বকবক করা শুরু করে দিলাম, ঘুমটা ছেড়ে গেল। কিন্তু পিলিয়ন রাইডারদের কিন্তু সত্যি খুব টাফ। আমি হলে কতটা পিলিয়ন রাইডার হিসেবে কতটা ভালো হতে পারতাম সে নিয়ে সংশয় আছে। না, আমার নিজের উপর সংশয় আছে, কখনো পিলিয়ন রাইডার হিসেবে আমি অন্তত ভালো হতে পারতাম না। কারণ একা একা বসে থাকা পুরো বোরিং, এবং দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা পিছনে একা একা বসে থাকা সত্যি খুব 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 কষ্ট। যারা পিলিয়ন রাইডার হিসাবে যায়, যেসব রাইডারদের পিছনে পিলিয়ন রাইডার ফিমেল বা মেল যারাই যায়, তাদের কিন্তু থ্যাংক ইউ, আমার পক্ষ থেকে স্যালুট তাদেরকে। কারণ এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে বসে থাকা সে কতক্ষণ দেখতে পারে। আমরা যেমন সামনে নেচারটা দেখছি, এবং আমাদের প্রতিটা হাত পা প্রতিটা ইন্দ্রিয় পুরো অ্যাক্টিভ, হাত পা চোখ থেকে শুরু করে সব কিন্তু অ্যাক্টিভ, মানে 1 সেকেন্ডের জন্য আনঅ্যাক্টিভ নয়। এপাশে পাহাড়, চারিদিকে পাহাড়, আর মাঝখানে ভ্যালিটা কিন্তু সেই লেভেলে সুন্দর লাগছে। আর ঘাটশিলা আসতে আমাদের সময় লেগেছে, গুগল ম্যাপে দেখাচ্ছিল 1 ঘন্টা 10 মিনিট, বাট 1 ঘন্টার মধ্যে চলে এসেছি আমরা। এবার এখান থেকে আমরা NH 18 ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ঠিক এই ব্রিজটা আবার ফ্লাইওভারটার নিচ দিয়ে আমরা চলে যাব। হ্যাঁ, এই ছেলেটা আমরা এই রাস্তায় ঢুকে গেছি, ওদিকে পল্লব এগিয়ে চলে গেছে ওই রাস্তায়। বান্দোয়ানের রাস্তা আমরা ধরে নিয়েছি। আর এই বান্দোয়ানের রাস্তা ধরার ঠিক আগে একটা প্রবলেম আমাদের হয়েছিল, মানে যেখান থেকে NH 18 থেকে যে এই রাস্তা যখন কানেক্ট হচ্ছে, সে কানেক্টারে আমাদের যে SP বাইকটা ছিল, সেই SP বাইকটা স্টার্ট নিয়েছিল, চলতে চলতে বন্ধ হয়ে যায়। আমার যেটুকু মনে হলো বাইক চালানোর অভিজ্ঞতা থেকে, ও মাঝখানে একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরেছিল, পেট্রোল পাম্পটা দেখে অতটা পছন্দ হয়নি আমার। সেই পেট্রোল পাম্পের পেট্রোলটা ভরার ফলে হয়তো হয়েছে এটা। বলছে যে মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে আর স্টার্ট উঠছিল না, মানে স্টার্ট উঠছে যেই গিয়ারে ফেলছে সঙ্গে সঙ্গে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তখন একটু বললাম যে গাড়িটা ঝাঁকিয়ে নাও, গাড়িটা ঝাঁকিয়ে আবার একটু ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি করার পরে তারপরে স্টার্ট হয়ে গেল। মনে হচ্ছে তেলের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। মাঝখানে পেট্রোল পাম্প থেকে ওই গাড়িটা ফুল পেট্রোল করতে হবে, তেলটা বাইরে ফেলে দেওয়ার পরে ফুল ট্যাঙ্ক করে নিয়েই
আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে রাস্তার সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। তোমরা দেখতে তো পাচ্ছ কি দারুণ রাস্তা। আর পরপর আমাদের 5টা গাড়ি আসছে পিছনে, দেখে আমি লাইট দেখতে পাচ্ছি। একটু টেনশান হচ্ছে যে ওই গাড়িটা কোনো প্রবলেম হয়ে গেলে সেটা শুধু তো গাড়ির প্রবলেম না, পুরো গ্রুপটারই প্রবলেম হয়ে যাবে। আর সামনে আসছে দুয়ারসিনি ফরেস্ট। এই যে পাহাড়ের রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, মাঝখানে একটা খুব সুন্দর জায়গা আছে, পাহাড়টা কেটে রাস্তা করা তো জায়গাটা খুবই সুন্দর লাগে। টাইম হচ্ছে 1:29 অর্থাৎ 1:30, আর আমরা টোটাল গাড়ি চালিয়ে 315 কিলোমিটার চলে এসেছি বান্দোয়ান। এর বান্দোয়ান থেকে আমরা লেফট সাইড নেব, লেফট সাইড নিয়ে 24 কিলোমিটার যেতে টাইম লাগবে 40 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপ। চলে যাব বড়া বাজার। বান্দোয়ান থেকে লেফট সাইডে টার্ন নেব। কোথা থেকে টার্ন নিচ্ছি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বান্দোয়ান বাজারটা বেশ বড় নয়, ছোটোখাটো, কিন্তু বড়া বাজার যেটা আছে সেটা বেশ বড় শহর। মানে মোটামুটি যাবতীয় যা জিনিসপত্র রিকোয়ারমেন্ট থাকবে সব প্রায় পেয়ে যাবে সেখানে। এই যে এই মোড় দেখো, 4 রাস্তার আছে। এই যে রাইট সাইড যেটা আছে এটা ঝিলিমিলি হয়ে ওইদিকে চলে যাচ্ছে, ঝিলিমিলি হয়ে আবার ঝাড়গ্রামের দিকেও যাচ্ছে। বাট আমরা নেব এই সাইডটা, লেফট সাইডের রাস্তা। এই খেয়াল রাখো, এই যে বটগাছের এই রাস্তাটা নিতে হবে। সামনে গেলে কিছুটা অংশ ঝাড়খণ্ড পড়বে, ঝাড়খণ্ডের পরে আবার ওয়েস্ট বেঙ্গল পড়বে। কারণ ঝাড়খণ্ডের মধ্যে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে হবে। এখানে পেট্রোল দাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একটু হলেও কম। আমরা অলরেডি পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। এবার ঝাড়খণ্ডের মধ্যে গিয়ে পেট্রোল ভরবো। এখানে ধানবাদ 100, পুরুলিয়া 46 কিলোমিটার, আর ধানবাদ 110 কিলোমিটার। বলরামপুর থেকে বাঘমুন্ডি রাস্তা ধরে নিয়েছি, আর আমাদের হোটেল দেখাচ্ছে 14 কিলোমিটার, টাইম লাগবে 24 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপ। চলে এসেছি, এই যে মানে খুব কাছাকাছি চলে এসেছি। আর অযোধ্যা পাহাড়ের যে বর্ষার সময় সৌন্দর্য, যে গ্রিনারি, সেটা দেখো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রিনারি। হ্যাঁ, এর আগে আমি এসেছিলাম সেটা শীতের সময়, তখন কিন্তু এত ছিল না, তখন পুরোটাই সেই নেড়ামুড়ো লাল লাল ছিল। বাট এবারে কিন্তু পুরো সবুজে ঢেকে গেছে। অ্যাকচুয়ালি যে কোনো পাহাড় 3 বার যেতে হয়। গরমের সময় একরকম তার সৌন্দর্য, বর্ষায় একরকম সৌন্দর্য, আর শীতে আর একরকম সৌন্দর্য। তবে আগের বারের থেকে এবারে রাস্তায় একটু পার্থক্য দেখতে পাচ্ছি। আমার যেটুকু মনে পড়ছে, আগেরবার যখন গিয়েছিলাম 2023 সালে, তখন কিন্তু এত বাম্পার ছিল না রাস্তায়, এত বাম্পার বা স্পিড ব্রেকার যাই বলো, এগুলো ছিল না। কিন্তু এবারে প্রচুর পরিমাণে, মানে রাস্তা যতটা কিলোমিটার ঠিক অতটা স্পিড ব্রেকার আছে রাস্তার উপরে। আর সামনেই পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে, ছোট ছোট পাহাড়ের টিলা দেখতে পাচ্ছি আমরা। ক্যামেরায় আসবে না আমি এটা শিওর, তার কারণ এমনি মেঘলা আকাশ, আমি খালি চোখে হালকা হালকা দেখতে পাচ্ছি, ক্যামেরা আসা সম্ভব নয়। দ্য আমেরিকা রাইডিং ক্লাবের সমগ্র রাইডাররা চলে এসেছে। আমরা যে রিসর্টটা আছি, কুকুবুরু রিসর্ট, কুকুবুরু হিল রিসর্ট। আর যে রুমটা আমাদের প্রোভাইড করছে, টোটাল আমরা 5টা রুম এখানে বুকিং করেছিলাম। আর এই রুমটার ভিতরে তোমরা দেখো, এই যে এখানে বেড আছে, ডবল বেড, আর এই এসি আছে, এপাশে আছে একটা মিরর, আর বাথরুমটা যেমন থাকে ওয়েস্টার্ন এবং শাওয়ার থেকে শুরু করে সবগুলো আছে। রিসর্টটা খুবই সুন্দর। এদের যে ডাইনিং হল, ডাইনিং রুম থেকে শুরু করে প্রতিটা রুম সত্যি খুব ক্লিন, এবং স্টাফদের ব্যবহার খুবই ভালো। তোমরা আসলে এখানে আসতে পারো। আমি ডিসক্রিপশানে এই কুকুবুরু হিল রিসর্টের তাদের ফোন নম্বর, ম্যানেজারের ফোন নম্বর দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে বুকিং করতে পারো।
তবে এই যে আমরা যে রাস্তায় এসেছি এখানে অনেকগুলো রিসর্ট আছে। আমার কুকুবুরু, তারপরে হচ্ছে সোনার বাংলা পরে হচ্ছে স্বপ্ননীর, তার এই পাশে মুনরিস রিসর্ট, এক করে প্রচুর রিসর্ট আছে, তোমরা রিসর্টগুলো বুকিং করতে পারো। আমাদের যে গাড়িগুলো সব এখানেই পার্ক করা আছে, এখানে কিছু আছে, আর ওই সাইডে আমার আর ইলাউদ্দিন স্যারের আছে, মানে যেটা ক্লাসিক 350 আর আমার NX 200টা ওখানটায় আছে, আর বাদ বাকি গাড়ি এখানে পার্ক করা আছে। তবে জায়গাটা খুবই সুন্দর। এখানে দেখবি সামনে একটা পার্ক মতন আছে, খুব দারুণ জায়গা। আর এপাশে এই যে দোলনা, মানে বাচ্চাদের খেলাধুলার জন্য, ফুল এনজয় করার জন্য সব রকম আছে এখানে। তবে দোলনা সবথেকে ভালো লেগেছে এখানে, দোলনার পাশে এই জায়গাটা, এটা আমার কখনো ছোটোবেলায় ওঠা হয়নি। ভালো হয়ে বসবে। আজ এই এপিসোডটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।